আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নেরেশনের অনলাইন ক্লাসে। এই আজকের ক্লাসটি একাধারে এইচএসসি ইংলিশ, এসএসসি ইংলিশ এবং অ্যাডমিশন ইংলিশ, তোমাদের যে তিনটি স্টেজের আমি কথা বলেছি, যারা এইচএসসির শিক্ষার্থী বা এসএসসির শিক্ষার্থী বা এইচএসসির পরবর্তী যে অ্যাডমিশনের যে ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের সবার জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। আমরা ন্যারেশনের যে বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করব। এরপরে আমরা যে দুটো বা তিনটি পর্ব করে আমরা বেসিক আলোচনাগুলো রাখবো তোমাদের জন্য। এরপরে এসএসসি শিক্ষার্থীরা আমাদের আলাদা একটা প্লেলিস্ট থেকে তুমি এসএসসির বোর্ড প্রশ্নে যে ন্যারেশনগুলো এসেছে আমরা সেগুলো আলোচনা করব, তোমরা ওগুলো করে ফেলবে। পাশাপাশি এইচএসসি শিক্ষার্থী যারা আছো, তোমাদের জন্য বোর্ড প্রশ্ন নিয়ে আমরা আলাদা একটি প্লেলিস্ট রাখবো। আর অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের জন্য একটি প্লেলিস্ট থাকবে যেখানে আমরা তোমাদের অ্যাডমিশনের যে বিগত সালে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো সমাধান করে দিব। তবে চলো আজকে আমরা বেসিক বিষয়গুলো জেনে নেই। তোমরা জানো আমরা ন্যারেশনের ক্লাস আজকে রেখেছি তোমাদের জন্য। আমরা একটু দেখি ন্যারেশন কি, একটু খেয়াল করো তোমরা। আমরা দেখছি এখানে বক্তার স্টেটমেন্ট বা বক্তা যা বলে তাই ন্যারেশন বা উক্তি, অর্থাৎ ন্যারেশন মানে হলো উক্তি, অর্থাৎ বক্তা যাই বলে তাকে আমরা ন্যারেশন বলছি বা উক্তি বলছি। এটা দুই প্রকার, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষ। অর্থাৎ আমি যদি একটা কথা বলি, আমি স্কুলে যাই, তখন এই কথাটা শুনে আমার মা আমার বাবাকে বলল, জাহিদ আমাকে বলেছে সে স্কুলে যায়। এই জায়গায় আমার মা যে কথাটা বলেছে সেটা আমার কথাকে কোট করে আমার মা আমার বাবাকে বলেছে। সেক্ষেত্রে আমার কথাটা ছিল একদম সরাসরি, আমারটা হলো ডিরেক্ট স্পিচ, আর আমার মা যেটা বলল সেটা ইনডাইরেক্ট স্পিচ। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা মূল আলোচনায় গেলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বক্তার নিজস্ব উক্তি হুবহু উদ্ধৃত করলে তাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। আর এই জায়গায় দেখতে পাচ্ছি বক্তার স্পিচ যখন সরাসরি উদ্ধৃত না হয়ে পরোক্ষভাবে উদ্ধৃত হয় তখন আমরা ইনডিরেক্ট স্পিচ বলি। অর্থাৎ আমি যদি কোনো একটা কথা বলি, সেটা যদি সরাসরি লেখা হয় এটাকে কোট করে লিখতে হবে। আমরা কোটেশন ব্যবহার করে মাঝখানে রাখবো। যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন রাত 10টায় ঘুমাই, এই কথাটা আমি প্রতিদিন স্কুলে যাই এটা যদি হুবহু লেখা হয় সেক্ষেত্রে কোট দিয়ে মানে কোটেশন ইউজ করে এর ভেতরে লেখা হয়, সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। আর আমার কথাটাকে যদি আরেকজন বলে, সে বলেছে সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে আমার কথাটাকে সে তার মতো করে আরেকজনকে বলেছে, তাহলে সে যেটা বলল আমার কথাটাকে হুবহু না বলে তার মতো করে আরেকজনকে বলল, সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ। সেটাকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট স্পিচ। চলো আমরা এই স্পিচের বিভিন্ন অংশ আছে, আমরা এগুলো একটু ভালো করে দেখি, তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবে। দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, রাকিব সেইস, এই জায়গায় একটু খেয়াল করো, রাকিব সেইস। আমি একটু করে দেখো এই জায়গায় দেখো খেয়াল করো, রাকিব সেইস আই রোট এ লেটার ইয়েস্টারডে। দেখো এই অংশটা কোটেশনের ভিতরে রেখেছে, অর্থাৎ রাকিব যে কথাটা বলেছে সরাসরি উদ্ধৃত করেছে, এই জন্য এটাকে কোটেশনের ভিতরে রেখেছে। অর্থাৎ রাকিব মূলত এই কথাটাই বলেছে, আই রোট এ লেটার ইয়েস্টারডে, আমি গতকাল চিঠিটি লিখেছিলাম। আই রোট এ লেটার ইয়েস্টারডে, ও এটা হুবহু বলছে এবং এটাতে আমি কোনো চেঞ্জ করি নাই, এই জন্য এখানে আমি কোটেশন ইউজ করছি। এবং রাকিব বলল, এখন এই যে রাকিব সেইস এটা একটা অংশ, আর কোটেশনের ভেতরে যেটা আছে এটা একটা অংশ। আজকে থেকে মনে রাখবা, কোটেশনের ভেতরে যে স্পিচটা আছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, আমি আবারও বলছি, কোটেশনের ভেতরে যে স্পিচটা আছে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই পাশে কোটেশনের বাইরে যে অংশটা আছে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। তার মানে যেটাকে কোট করে লেখা হয় বা সেটাকে বলা হয় রিপোর্টেড।
স্পিচ, আর কোড ছাড়া যেটা আছে এটা বলা হয় রিপোর্টিং স্পিচ। ভাইয়া এই রিপোর্টিং স্পিচের মধ্যে একটা ভার্ব আছে যেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর এই রিপোর্টেড স্পিচের মধ্যে একটা ভার্ব আছে যেটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব। ভাইয়া আমি 4টা অংশ তোমাকে শেখালাম, যেটা কোড করে লেখা সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই স্পিচের মধ্যে যে ভার্বটা আছে সেটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। আর এই পাশে যে অংশটা আমরা দেখতে পেয়েছি কোটেশনের ছাড়া সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং ওখানেও একটা ভার্ব আছে যেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তার মানে এই 4টা জিনিস তোমার মাথায় একদম সেট করে নাও, কারণ আমাদের এই 4টা জিনিস চেঞ্জ করতে হতে পারে বা জানতে হতে পারে, বা ভবিষ্যতে আমরা যে ক্লাসটা আমরা এখন কন্টিনিউ করছি আমাদের লাগবে। ঠিক আছে, তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখো এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার আসো ন্যারেশনের কাজটাই হলো ভাইয়া একটা ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়া বা ইনডাইরেক্ট স্পিচকে ডিরেক্ট স্পিচে নিয়ে যাওয়া। ভাইয়া আস্তে আস্তে তুমি বুঝবা, একটু তুমি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, তুমি পুরো ক্লাসটা করলে তারপর তুমি ভালো করে বুঝতে পারবা। ভাইয়া ন্যারেশনের যে 5টি পরিবর্তন বাধ্যতামূলক করতে হয়, একদম বেসিক যে চেঞ্জেসগুলো আছে 5টা চেঞ্জ, প্রতিটা লাইনে 5টা চেঞ্জ তোমাকে করতে হবে। মাঝে মাঝে একটা চেঞ্জ দরকার হয় না, তুমি আস্তে আস্তে জানতে পারবা। বেসিক চেঞ্জেস 5টা, মানে একটা তোমাকে ডিরেক্ট স্পিচ দিছে, তোমাকে বলছে ইনডিরেক্ট করার জন্য, তুমি প্রথম লাইনকে চেঞ্জ করে দ্বিতীয় লাইন, তুমি প্রথম লাইনটা যে চেঞ্জ করে তুমি লিখবা ইনডিরেক্টে, সেখানে তোমাকে 5টা পরিবর্তন করতে হবে। 1 নাম্বার পরিবর্তন রিপোর্টিং ভার্ব। ভাইয়া রিপোর্টিং ভার্ব মানে কি? অর্থাৎ তোমাকে বোঝাচ্ছে এই যে রিপোর্টিং ভার্বটা এটা পরিবর্তন করে লিখতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে। 2 নাম্বার বলতেছে কনজাংশনের পরিবর্তন করতে হবে। ভাই কনজাংশনের পরিবর্তনটা কি? ভাইয়া এখানে এটা একটা অংশ, এটা একটা অংশ, তোমাকে এই কোটেশনটা তুলে দিয়ে এখানে একটা কনজাংশন লিখতে হবে, মানে 2টা অংশকে একসাথ করে লিখতে হবে। আমি আবারও বলছি, এখানে 2টা স্পিচ আছে, 2টা স্পিচকে একসাথ করে লিখতে হবে, যেটাকে আমরা একসাথ করার জন্য কোটেশনটা তুলে দিয়ে ওখানে একটা কনজাংশন ইউজ করব। তাহলে ভাইয়া 2টা পরিবর্তন পেয়েছি, একটা রিপোর্টিং ভার্বের পরিবর্তন আর একটা কোটেশন তুলে দিয়ে এখানে একটা কনজাংশন করতে হবে দুটোকে জোড়া লাগানোর জন্য। এবার আসো 3 নাম্বার পার্সনের পরিবর্তন। কোনো ব্যক্তি থাকলে ওই ব্যক্তির পার্সনের একটা পরিবর্তনের ব্যবহার আছে, এটা আমরা আস্তে আস্তে জানবো। 4 নাম্বার হলো রিপোর্টেড ভার্বের পরিবর্তন, অর্থাৎ এই যে এখানে একটা ভার্ব আছে এই ভার্বটারও পরিবর্তন করতে হবে। এবং লাস্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছি স্পেশাল ওয়ার্ড। স্পেশাল ওয়ার্ড জিনিসটা কি? একটু ধৈর্য ধরো, তুমি জানতে পারবা। তুমি আপাতত যে জিনিসটা তোমাকে এনশিওর করতে হবে, জানতে হবে, সেটা হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার জন্য বেসিক চেঞ্জেস 5টাগুলো কী কী মুখস্থ করা শুরু করো ভাইয়া। 1 নাম্বার রিপোর্টিং বা 2 নাম্বার কনজাংশন, 3 নাম্বার পার্সন, 4 নাম্বার রিপোর্টেড বা 5 নাম্বার স্পেশাল ওয়ার্ড। এটা বারবার পড়ে পড়ে মাথায় আয়ত্ত করো এবং এখানে কে কোনটা এটা একটু ভালো করে মাথায় সেট করে নাও। চলো আমরা ক্লাস শুরু করি আজকে। দেখো এই জায়গায় তোমাকে আমরা একটা বেসিক এই পরিবর্তনগুলো আমরা তোমাদেরকে এখানে দেখাচ্ছি। রাকিব সেড টু মি, এটা তোমরা চেনো, এটাকে আমরা বলছিলাম রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এবং এটা পুরাটা রিপোর্টিং স্পিচ। আর এই জায়গায় প্লেটটা হলো রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব। দেখো একটু খেয়াল করো, এই জায়গায় রাকিবটা কোনো চেঞ্জ হয়নি, সেইটাকে আমি টোল্ড করলাম, তার মানে 1 নাম্বার চেঞ্জ হয়ে গেল, আমাদের 1 নাম্বার চেঞ্জ হয়ে গেল। এই এতটুকু পর্যন্ত ধরে নাও ভাইয়া। এই 2টাকে ভাইয়া মি 2টা কেন উঠছে এটা আমি পরে বলবো। এই যে এখানে কোটেশনটা তুলে এখানে দ্যাট লিখলাম, 2 নাম্বার পরিবর্তন, কনজাংশনের পরিবর্তন। আইটাকে চেঞ্জ করে হি লিখলাম, 3 নাম্বার পরিবর্তন। তাহলে ভাইয়া সেইটকে টোল্ড করছি, 1 নাম্বার পরিবর্তন। এই 2টো অংশকে জোড়া লাগাইছি দ্যাট দ্বারা, কনজাংশনের পরিবর্তন 2টা হইল। আইকে হি করছি, 3টা পরিবর্তন হয়ে গেল। প্লেটকে হেড প্লেট করছি, 4টা পরিবর্তন হইল। প্লেটকে হেড প্লেট করছি, 4টা পরিবর্তন হয়েছে। ইয়েস্টারডেকে আমরা দ্য প্রিভিয়াস ডে লিখলাম, টোটাল 5টা পরিবর্তন হয়েছে। আমি একটা স্ট্রাকচার তোমাকে দেখালাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা 5টা পরিবর্তন কিভাবে করেছি এই জিনিসটা তোমাকে দেখালাম। এটাকে আমি বলছি ন্যারেশনে 5টা বেসিক চেঞ্জেস আছে, আমরা আস্তে আস্তে জানতে পারবো। আমরা একটা একটা করে শিখবো। আমরা প্রথমে শিখবো রিপোর্টিং ভার্বের পরিবর্তন।
আমরা প্রথমে যেটা শিখব রিপোর্টিং ভার্বের পরিবর্তন। প্রশ্ন হবে রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে কোটেশনের বাইরে যে স্পিচটা আছে সেখানে যে ভার্বটা আছে এটার পরিবর্তনটা আমরা শিখব। এটা কখন কি বসাতে হয় এটা আমরা জানবো, একটা একটা করে শিখবো আমরা। জাস্ট দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া। ভাইয়া রিপোর্টিং ভার্বের পরিবর্তন, একটা ইন্টারেস্টিং ঘটনা দেখো। এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা নির্ভর করবে সবসময় রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। ভাইয়া রিপোর্টিং ভার্বের মানে এই সাইডটা চেঞ্জ হয়ে কি হবে সেটা নির্ভর করবে এই বাক্যটা, এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। এটা কি অ্যাসারেটিভে আছে, এটা কি ইন্টারোগেটিভে আছে, এটা ইম্পারেটিভে আছে, নাকি অপটেটিভে আছে, নাকি এক্সক্লেমেটরিতে আছে। ভাইয়া মনোযোগ দিয়ে খেয়াল করো, পরিবর্তন হবে সেইডের রিপোর্টিং ভার্বের, কিন্তু এই পরিবর্তনটা নির্ভর করবে এই স্পিচের উপর। এটা অ্যাসারেটিভ হলে টোল্ড হবে, এটা ইন্টারোগেটিভ হলে কি হবে, আস্কড হবে। এই যে পরিবর্তনগুলা এখানে টোল্ড হবে নাকি আস্কড হবে সেটা নির্ভর করবে এই স্পিচটা কোন সেন্টেন্সে আছে। তাহলে চলো আমরা একটু খেয়াল করি, একটু খেয়াল করি। দেখো এই জায়গায় দেখো ভাইয়া, ওই স্পিচটা যদি অ্যাসারেটিভে থাকে তোমার সেইডও হতে পারে টোল্ডও হতে পারে, দুইটাই বসাতে পারো। টোল্ড বসালে টোল্ডের পরে তুমি যদি একটা অবজেক্ট আনো সেক্ষেত্রে সরাসরি অবজেক্ট নিয়ে আসবা, হি টোল্ড মি। কিন্তু ভাইয়া তুমি যদি সেইড বসাও এরপরে যদি একটা অবজেক্ট আনতে চাও তোমাকে একটা টু অতিরিক্ত আনতে হবে, টু অতিরিক্ত আনতে হবে। মনোযোগ দিয়ে খেয়াল করো, আবার বলছি আমি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবা। তুমি যদি টোল্ড বসাও একদম সেফ, অবজেক্ট আসুক না আসুক জাস্ট টোল্ড বসাই দিলে তোমার কাজ শেষ। টোল্ড মি হইতে পারে বা শুধু টোল্ডও হইতে পারে, অবজেক্ট না থাকলেও সমস্যা নাই। কিন্তু ভাইয়া তুমি যদি সেইড বসাও, যদি অবজেক্ট না থাকে তাহলে কোনো সমস্যা নাই, সেইট জাস্ট সেইট। কিন্তু তুমি চাচ্ছ সেইট মি আনবা, সেক্ষেত্রে একটা টু বসাইতে হবে। ভাইয়া বুঝি নাই, বুঝাই দেন। এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় একটু খেয়াল করো, আমি আস্তে আস্তে পড়াবো, ভালো করে খেয়াল করবা। এই জায়গায় খেয়াল করো, দেখো এই জায়গায় বলা হচ্ছে রাকিব সেইড টু মি, এখানে অবজেক্ট আছে, তুমি আনসারও অবজেক্ট আনতে হবে। মি আছে, তোমাকে আনসারও অবজেক্ট আনতে হবে। তাহলে তুমি যদি এখানে সেইড বসাও অবশ্যই একটা টু বসাইতে হবে, সেইড টু মি। কিন্তু ভাইয়া তুমি যদি টোল্ড বসাও তাইলে আর টু আনার প্রয়োজন নাই, তাহলে তুমি সবসময় টোল্ডে যাবা, এত ঝামেলার দরকার নাই। কারণ আজকে থেকে মনে রাখবা ভাইয়া, বাক্যটা যদি এই পাশের বাক্যটা যদি এটা চেঞ্জ আসতেছে না কেন, আমি একটু ব্যাক দিয়ে আনার চেষ্টা করি, তুমি একটু ধৈর্য ধরো। আসছে, দেখো আমি বুঝাচ্ছি। এই পাশের বাক্যটা যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয়, এটা সেইড টুটা বা সেইডটা চেঞ্জ হয়ে তুমি দুটো জিনিসে বসাইতে পারবা, সেইডও বসাতে পারবা টোল্ডও বসাইতে পারবা, সেইডও বসাইতে পারবা টোল্ডও বসাইতে পারবা। এগুলো আর পড়ার দরকার নেই, এগুলো আমি ইতিমধ্যে বুঝাই ফেলছি। ভাইয়া কোনো কারণে যদি এই অংশটা এখানে যদি বলে ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, এই জায়গায় কিন্তু প্রশ্ন করা হয়েছে ভাইয়া, তাহলে বাক্যটা অ্যাসারেটিভ নাই, ইন্টারোগেটিভ আছে। সেক্ষেত্রে সেইটা টোল্ড বা সেইড টু বসানো যাবে না, সেক্ষেত্রে তোমাকে বসাতে হবে আস্কড। অনেকে এনকোয়ার্ডও বসায়, বাট আমি আস্কড বলবো, আস্কডটাই বসাও, কোনো সমস্যা নেই, আস্কডটা বসাও, ঠিক আছে। আবার এনকোয়ার আসলে ঝামেলা আছে, কারণ এরপর অবজেক্ট বসাইতে হলে অফ দিয়ে অবজেক্ট বসাইতে হয়। ওই আগের মতো সেইডের পরে যখন অবজেক্ট আনতে চাও তুমি সেইড টু বসাতে হয়, কিন্তু টোল্ডের পর অবজেক্ট আনতে হলে তো টু বসাইতে হয় না। সেম একইভাবে এখানেও একটা অফ আনতে হয়, এত ঝামেলার দরকার নাই। তুমি এইটুকু মাথায় রাখবে, ইন্টারোগেটিভ হলে বাক্যটা তুমি রিপোর্টিং ভার্বে জাস্ট আস্কড নিয়ে আসবা, জাস্ট আস্কড, আর কিচ্ছু দরকার নেই। বাক্যটা ভাইয়া যদি কোনো কারণে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মানে
ভার্ব দিয়ে বাক্য শুরু বা লেট দিয়ে বাক্য শুরু। ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমি কি বলছি, টোল্ড যে কেন ক্ষেত্রে প্রযোজ্য, বাকি আলোচনা পরের স্লাইডে। বুঝি নাই ভাইয়া? বুঝো নাই মানে আমি তোমাকে একটু বুঝাই। এই জায়গায় যদি কোনো কারণে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যেমন ডু ইট ভার্ব দিয়ে বাক্য শুরু ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে বাক্য শুরু হতে পারে, তাহলে লেট দিয়ে বাক্য শুরু হলে ইম্পারেটিভ। বলা হচ্ছে এই জায়গায় তুমি টোল্ড বসাবা এবং আরও আলোচনা আছে যেগুলো আমি পরের স্লাইডে করব। এটা ইম্পারেটিভটা তার মানে এখন স্থগিত থাকবে, তার মানে এটা নিয়ে আলোচনা ব্যাপক আছে। তাইলে আমরা অপটেটিভে যাই। অপটেটিভে গেলে উইশড বা প্রেইড, এবং মডার্ন ইংলিশে সবসময় উইশড বসে। ভাইয়া এই বাক্যটা যদি অপটেটিভ সেন্টেন্স হয়, এই জায়গায় সেইডের জায়গায় উইশড প্রেইড কিচ্ছু দরকার নেই, উইশড প্রেইড। আবার আসো, যদি বাক্যটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, আমি বলছি এক্সক্লেম উইথ, বাকিটা পরের স্লাইডে মানে ঝামেলা আছে। কি বুঝলাম এতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত আমি যেটা বুঝলাম, এই বাক্যটা যদি কোনো কারণে অ্যাসারেটিভ হয় তাইলে আমরা টোল্ড বসাই দিব, ঝামেলার দরকার নাই। আমরা বাক্যটা যদি ইন্টারোগেটিভ বাক্য হয় তাইলে আমরা আস্কড বসাই দিব, ঝামেলার দরকার নাই। আর বাক্যটা যদি অপটেটিভ হয় আমরা উইশড বসাই দিব বা প্রেইড বসাই দিব, আর ঝামেলার দরকার নেই। কোথায় বসাবো ভাইয়া? কোথায় বসাবো? এই জায়গায় বসাবো, রিপোর্টিং ভার্বে বসাবো। প্রথম চেঞ্জ ভাইয়া, ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি তো পুরোপুরি বলেন নাই, একটু ধৈর্য ধরো বলতেছি। দেখো ইম্পারেটিভটা দেখো ভাইয়া, ইম্পারেটিভ বাক্য মানে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো বুঝায়। ভাইয়া যখন তুমি বাক্য দেখে বুঝতে পারবা এটা আদেশ বুঝাইছে, তুমি রিপোর্টিং ভার্বে অর্ডারড লিখবা, উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড লিখবা, নিষেধ বুঝাইলে ফরওয়েট লিখবা, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড লিখবা। কখনো কখনো এমন ইম্পারেটিভ সেন্টেন্স দেখবা ভাই, দেখে বোঝাই যাবে না এটা কি আদেশ দিছে না নিষেধ করছে, নাকি উপদেশ দিছে নাকি অনুরোধ করছে। এমন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে যেগুলো দেখে একটাও বোঝা যাবে না, তুমি চোখ বন্ধ করে কিছু না বুঝলে টোল্ড বসাই দিবা। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসাবে টোল্ড বসানো যায় অ্যাসার্টিভের মতো। যখন তুমি কিছুই বোঝা যাচ্ছে না, এমন মাঝে মাঝে ইম্পারেটিভ বাক্য থাকে কিছুই বোঝা যায় না। এবার আসো ভাইয়া, লেট থাকলে কি হয়? লেট ইম্পারেটিভে কিন্তু লেট দিয়েও থাকতে পারে। এই লেটের আলোচনা আমরা পরে করব, এই লেটের আলোচনা কিন্তু করি নাই। ইম্পারেটিভে লেট ছাড়া ভার্ব দিয়ে বাক্য শুরু হলে যে আলোচনাগুলো আছে সেগুলোর আলোচনা করছি। ভাইয়া এক্সক্লেমেটরি তো আমাদেরকে আলোচনা করেন নাই, দেখো এক্সক্লেমেটরি আলোচনা, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা। আনন্দ বুঝালে এক্সক্লেম উইথ জয়, ভাইয়া দুঃখ বুঝালে এক্সক্লেম উইথ সরো, ভাইয়া বিস্ময় বুঝালে এক্সক্লেম উইথ অন্ডার্ড, সারপ্রাইজড। তুমি এখানে সারপ্রাইজডও লিখতে পারো, সারপ্রাইজড। তার মানে ভাইয়া তুমি যদি এই ক্ষেত্রে আমি যদি এই জায়গাটা আসি, এই বাক্যটা যদি দেখে তুমি বুঝো দুঃখ বুঝাইছে, তাহলে এই জায়গায় বসাবার রাখি এক্সক্লেম উইথ সরো। আনন্দ বুঝাইছে এক্সক্লেম উইথ জয়, বিস্ময় বুঝাইছে এক্সক্লেম উইথ সারপ্রাইজড। আশা করি তুমি বুঝেছো। আমরা এই বাক্যের উপর নির্ভর করে এটা চেঞ্জ করব। অ্যাসার্টিভ হলে কি বসাবো? টোল্ড। ইন্টারোগেটিভ হলে আস্কড। ইম্পারেটিভ হলে ভাইয়া বলছিলাম আদেশ, উপদেশ, নিষেধ, এক একটার সময় এক একটা, কিন্তু লেটারটা বলি নেই। অপটেটিভ হলে উইশড বা প্রেইড। এক্সক্লেমেটরি হলে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সারপ্রাইজড। আশা করি প্রথম চেঞ্জটা বুঝছো। এবার আমরা শিখব এই স্পিচ এবং এই স্পিচকে জোড়া লাগানোর জন্য কোটেশন তুলে দিয়ে যে কনজাংশনটা ব্যবহার হয় সেটা শিখব, এবং সেটাও নির্ভর করে এই বাক্যটা কোন ধরনের বাক্য। এটা অ্যাসার্টিভ হলে দ্যাট হবে, ইন্টারোগেটিভ হলে আর দ্যাট হবে না, অন্য আরেকটা হবে। এখানে ডু ইউ নো থাকলে তাহলে এখানে দ্যাট আর হবে না, কি হবে আমরা এগুলো একটু জেনে নিই। দেখো এই জায়গায় আমি সুন্দর করে লিখেছি, ওই রিপোর্টেড স্পিচ যদি অ্যাসারেটিভ হয়, অপটেটিভ হয়, এক্সক্লেমেটরি হয়, সাধারণত দ্যাট বসে। বা দ্যাট বসে। স্পিচ যদি অ্যাসারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি হয়, দ্যাট বসে। ভাই কাজ কি সহজ, তিনটার ক্ষেত্রেই দ্যাট বসে, শুধু দুইটার ক্ষেত্রে ভিন্ন। ইন্টারোগেটিভ হলে
ইফ বা ওয়েদার। ভাইয়া ইফ বা ওয়েদার এত জটিল বা স্মার্ট আমি আলোচনায় এই মুহূর্তে যাব না, আমি তোমাকে বলবো যে আগে একটা শিখো। ভাইয়া তুমি শিখো শুধু ইফ, ইন্টারোগেটিভ বলে ইফ বা WH। ভাইয়া বুঝাই বলেন, একটু বুঝাই বলেন, বুঝতেছি না এই জায়গায় আসো, আমি বারবার এই লাইন দিয়ে আলোচনাটা করব। দেখো প্রশ্ন কিন্তু দুইভাবে করা যায়, একটা হলো WH দিয়ে, হোয়াট ইজ ইউর নেম, বলা হচ্ছে তোমার নাম কি। দেখো WH দিয়ে প্রশ্ন করছে, হু আর ইউ, তুমি কে। এই যে WH দিয়ে প্রশ্ন করা যায়, হু, হোয়ার, ওয়েন, হোয়াট। যদি WH দিয়ে প্রশ্ন করে চোখ বন্ধ করে এই WHটা হুবহু এই জায়গায় বসাই দিবা, মানে দুইটার মাঝখানে জোড়া লাগানোর জন্য কনজাংশন হিসাবে WH বসাই দিবা। কিন্তু কিছু প্রশ্ন থাকে WH ছাড়া করা হয়, যেমন ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো ইট, তুমি কি জানো ইহা। তাহলে এখানে কি WH দিয়ে প্রশ্ন করছে? যদি WH দিয়ে প্রশ্ন না করে তখন তুমি WH কীভাবে বসাবা? তখন তুমি বসাবা ইফ। কি বসাবা? ইফ বসাবা। তাহলে ভাই আমার সাথে একবার বলো, WH দিয়ে প্রশ্ন করলে এই দুইটা স্পিচকে এই জায়গায় জোড়া লাগানোর জন্য কোটেশন তুলে দিয়ে আমি কি বসাবো? WHটা বসাই দিব, যেটা আছে ওয়ার্ড থাকলে ওয়ার্ড, হু থাকলে হু, হুইচ থাকলে হুইচ, ওয়েন থাকলে ওয়েন, যা আছে বসাই দিব। কিন্তু ভাই WH দিয়ে প্রশ্ন না করলে ইফ, তার মানে ইন্টারোগেটিভ হলে হয় WH নাহলে ইফ, হয় WH নাহলে ইফ। একটু চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলো, এই জায়গায় খেয়াল করো, হয় WH নাহলে ইফ, হয় WH নাহলে ইফ। তাহলে অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, কনজাংশন দ্যাট ইন্টারোগেটিভ হলে হয় WH নাহলে ইফ, WH নাহলে ইফ। খেয়াল করবা WH নাহলে ইফ। WH দিয়ে প্রশ্ন করলে WH হুবহু বসে যাবে, আর দুই WH ছাড়া প্রশ্ন করে সেক্ষেত্রে ইফ বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স তো দুইভাবে হয়, একটা ভার্ব দিয়ে শুরু আর একটা ল্যাড দিয়ে শুরু। ল্যাড দিয়ে শুরু হলে আমি বলছি পরে আলোচনা করব, পরে আলোচনা, আমি রেড মার্ক দিয়ে রাখছি, এটা আলোচনা করি নাই, ল্যাটের আলোচনা করি নাই, রিপোর্টিং বার প্রথম যে চেঞ্জ সেটাও করি নাই, আমরা এখন 2 নাম্বার চেঞ্জে আসছে কনজাংশন, সেটাও করবো না, ল্যাটের আলোচনা পরে করব। ভাইয়া যদি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কনজাংশন হিসেবে টু বসবে। আমি বললাম ডু ইট, তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে কনজাংশন হিসেবে টু বসবে। অনেক সময় নেগেটিভ ইম্পারেটিভ থাকে, অর্থাৎ ডোন্ট হতে পারে, ডোন্ট হতে পারে, তাহলে সেক্ষেত্রে না বোধকের ক্ষেত্রে নট টু বসবে, নট টু, টু নট না, নট টু বসবে, মাথায় রাখবা, নট টু। আমি আবারও বলছি, তুমি ইম্পারেটিভের ক্ষেত্রে ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেক্ষেত্রে কনজাংশন টু বসবে, আর ইম্পারেটিভ সেন্টেন্সটা না বোধক হলে নট টু বসবে। আশা করি বুঝছো। আমরা তাহলে 5টা বাক্যেরই ব্যবহার জেনেছি, তাহলে আমরা একবার রিপিট করি। ভাইয়া যদি প্রথম চেঞ্জ যেটা আছে রিপোর্টিং ভার্বের চেঞ্জ, এই যে এই জায়গার চেঞ্জ, এটার জন্য বাক্য অ্যাসার্টিভ হলে আমরা লিখব টোল্ড, বাক্য ইন্টারোগেটিভ হলে আমরা লিখব আস্কড, বাক্য যদি তোমার ইম্পারেটিভ হয় সেক্ষেত্রে অর্ডার হতে পারে, তারপর তোমার অ্যাডভাইসড হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে, কিছু না বুঝতে টোল্ড দিয়ে দিব, নিষেধ বুঝালে ফরবেইড বসাবো। আর বাক্য যদি অপটেটিভ হয় তখন এখানে কি আমরা কি বসাবো? উইশড বসাবো, প্রেইড বসাবো। বাক্য যদি এক্সক্লেমেটরি হয় এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সারপ্রাইজড হতে পারে। এবার আসা কনজাংশনেরটা বলি, অ্যাসারেটিভ আর কি কি আছে? অ্যাসারেটিভ আমরা এখানে দেখি, অ্যাসারেটিভ, তারপর হলো যে তোমার এই অপটেটিভ এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমরা কনজাংশন দ্যাট বসাবো, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ বা WH বসাবো, ইম্পারেটিভের ক্ষেত্রে টু বা নট টু। কিন্তু ল্যাটের আলোচনা এখনও করি নেই, তার মানে আমরা 2টা চেঞ্জ শিখে ফেললাম। একটা হলো যে রিপোর্টিং ভার্ব, আরেকটা হলো কি? আরেকটা হলো যে তোমার কনজাংশন। আমরা 3 নাম্বার চেঞ্জে চলে আসছি, চেঞ্জ অফ পারসন, অর্থাৎ 3 নাম্বার চেঞ্জটা আমরা এখন শিখবো। একটু খেয়াল করো, 3 নাম্বার চেঞ্জটা শেখার আগে তোমাকে আগে পারসন শিখতে হবে। পারসন 3 প্রকার, সাধারণত 3 প্রকার, একটু খেয়াল করো। একটা ফার্স্ট পারসন, একটা সেকেন্ড পারসন, আর একটা থার্ড পারসন। ফার্স্ট পারসনকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ফার্স্ট পারসন কারা? আমি এই জায়গায় লিখব, যিনি কথা বলে, যারা কথা বলে
আমি আমরা, আমি 4টা লাইন বলছি। যিনি কথা বলে, যারা কথা বলে, আমি আমরা মানে আমি মানে আই, আমরা মানে উই, অথবা যে কথা বলছে, যারা কথা বলছে তারা হলো তোমার ফার্স্ট পারসন। আমি এক কথায় বলতে পারি আই, উই। সেকেন্ড পারসন কারা? সেকেন্ড পারসন কারা? যিনি শুনছে, তুমি, তোমরা, যারা শুনছে। তার মানে তুমি, তোমরা, যিনি শুনে, যারা শোনে, যারা শুনে তাদেরকে আমরা বলি সেকেন্ড পারসন। যারা আমার সামনে আছে তাদেরকে বলছি আমি সেকেন্ড পারসন, যেন ইউ। তাহলে আমরা কি বলতে পারি? ইউ একটা সেকেন্ড পারসন। আর যারা শুনেও না, যারা বলেও না, যারা এখানে উপস্থিত নাই তাদেরকে আমরা বলি থার্ড পারসন। আবার বলছি, যারা শুনেও না, যারা বলেও না, যারা এখানে উপস্থিত নাই তাদেরকে বলি থার্ড পারসন। যেমন কি সে কি এখানে আছে? নাই। সেইখানে থাকলে আমি বলতাম ইউ, এই শি, তারপর ইট, তারপর দে, এগুলো হলো থার্ড পারসন। তাহলে আমরা 3টে পারসন শিখলাম, আই, উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি, শি, ইট, দে থার্ড পারসন। এগুলো মাথায় সেট করে নাও, কাজে লাগবে কিন্তু। এবার আসলে আমরা পারসনের পরিবর্তনগুলো শিখবো, পারসনের পরিবর্তনগুলো আমরা জানবো। দেখো, প্রথমে আমরা ফার্স্ট পারসনের চেঞ্জেসটা শিখব। দেখো, বলা হচ্ছে ফার্স্ট পারসন হয় সাবজেক্টের মতো। আবারও বলছি, ফার্স্ট পারসন হয় সাবজেক্ট এর মতো। তাহলে এখানে বলা হচ্ছে হি সেইড টু মি আই ক্যান নট ফলো ইউ। ভাই, আই ক্যান নট ফলো ইউ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই জায়গায় টোল্ড হয়েছে। ভাই, অ্যাসার্টিভ সেন্টেন্স কনজাংশন দ্যাট হয়েছে। 2 নাম্বার পরিবর্তন, দুইটা কিন্তু তোমরা শিখছো। হি টোল্ড মি, টু কিন্তু হয় না, টোল্ডের পর টু হয় না। যদি সেইড দিতা তাহলে টু দিতে হইতো, সেইড টু মি। তাহলে হি টোল্ড মি, অ্যাসার্টিভ বাক্য হওয়ার কারণে টোল্ড, অ্যাসার্টিভ বাক্য হওয়ার কারণে কনজাংশন হিসেবে দ্যাট বসছে। এই দুইটা পরিবর্তন শিখাইছি তোমাকে। এখন আইয়ের জায়গায় হি কেন হয়েছে ভাইয়া? কেন হইল? কারণ পার্সনের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন হয়ে গেছে। কেন হয়েছে আগে বাংলা দিয়ে বোঝানোর চেষ্টা করি, তারপর আমি ইংলিশে বলবো। হি সেইড টু মি, সে আমাকে বলল আই ক্যান নট ফলো ইউ, আমি তোমাকে অনুসরণ করতে পারবো না। তাহলে এই জায়গায় এই কথাটা আমি শোনার পর তোমাকে এসে বললাম, সে আমাকে বলল সে আমাকে ফলো করতে পারবে না। আমি তোমাকে এসে বিচার দিচ্ছি, সে আমাকে বলছে সরাসরি, আমি এসে এটা আবার তোমাকে তুলে ধরলাম কথাটা। আবার মনোযোগ দিয়ে শোনো, সেই একটা লোক এসে আমাকে বলল আমি তোমাকে অনুসরণ করতে পারবো না। এই কথাটা আমি শুনে তোমাকে বললাম, তোমাকে বললে এটা ইনডিরেক্ট হয়ে যাবে। আমি তোমাকে বললাম সে আমাকে বলল সে আমাকে অনুসরণ করতে পারবে না, আমি অনুসরণ করতে পারবো না বললে হবে না, সে আমাকে অনুসরণ করতে পারবে না। তাহলে আইটা হি হয়ে যাবে, হি কুড নট ফলো মি। তাহলে এখন প্রশ্ন কেন হইল ভাইয়া? তাহলে দেখো, এখানে ফার্স্ট পারসন হয় সাবজেক্টের মতো। এখন বলো তো, এটা আইটা কোন পারসন? আইটা হলো ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন যেহেতু, ফার্স্ট পারসন কার মতো হয়? সাবজেক্টের মতো। কার সাবজেক্ট? এই পাশে যে সাবজেক্টটা আছে, এই যে রিপোর্টিং স্পিচের যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টের মতো। এখানে আরেকটা ছোট নোট নিতে পারো তুমি, রিপোর্টিং স্পিচের সাবজেক্টের মতো, রিপোর্টিং স্পিচের সাবজেক্টের মতো এই নোটটা তুমি লিখতে পারো। ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচ এর সাবজেক্টের মতো হয়। তার মানে আইটা একটা ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের মতো। এখানে হি আছে, এখানেও হি বসাইলাম, এখানে হি আছে, এখানেও হি বসাইলাম। কেন হি বসাইলাম? কারণ হলো আইটা ফার্স্ট পারসন, এবং ফার্স্ট পারসন থাকলে এটা চেঞ্জ হয়ে হবে সাবজেক্টের মতো। এই যে সাবজেক্টের মতো হয়ে গেছে, ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে সাবজেক্টের মতো হয়ে এখানে বসছে। আশা করি বুঝছো ভাইয়া। সেকেন্ড পারসন ইউ থাকলে কি হয়? অবজেক্টের মতো হয়, অবজেক্টের মতো। দেখো তো, ইউ সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন, এটা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কার মতো হবে? অবজেক্টের মতো। এখানে অবজেক্ট কিন্তু এইটা মি, 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 অবজেক্টটা মি, কারণ এটা সাবজেক্ট। এখন ইউ আছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হয় অবজেক্টের মতো, এই যে মি। তাহলে মিটা চেঞ্জ হয়ে এখানে আই হিসেবে বসছে, কারণ সাবজেক্টের জায়গায় বসে। মিয়ে বসছে কিন্তু, ও স্যার অবজেক্টের মতো তো হয় নাই, এখানে তো মি বসে নাই। ভাই, মি আর আই একই কথা তো ভাই, আই আর মি একই কথা। এটা অবজেক্টের জায়গায় বসছে বলে মি, কিন্তু এখানে সাবজেক্টের জায়গায় বসতেছে, তাহলে আই। তুমি এইটুকু বুঝে রাখো, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টের মতো হবে। অবজেক্টের জায়গায় যদি হিম থাকে এটা হয়ে যাবে হি, হার থাকলে এটা হয়ে যাবে সি। এটা তোমাকে আরও ভালো করে বুঝতে হবে। আমরা ইনশাল্লাহ যখন আমরা আরও প্র্যাকটিস করব অনেকগুলো বিষয়, তুমি আরও ভালো করে বুঝতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো থার্ড পারসন, নো চেঞ্জ।
মানে হি শি ইট দে, এগুলো থাকলে নো চেঞ্জ, কোনো পরিবর্তনের দরকার নাই। দেখো ভাইয়া হি আছে, কোনো চেঞ্জ হয় নাই। এখানে দে থাকলে কোনো চেঞ্জ হতো না, এখানে শি থাকলে কোনো চেঞ্জ হতো না, এখানে ইট থাকলে কোনো চেঞ্জ হতো না। আমি শিওর তুমি ফার্স্ট পার্সনটাও ভালো বুঝছো, থার্ড পার্সনটাও ভালো বুঝছো। সেকেন্ড পার্সনে একটা জিনিস কনফিউশন, অবজেক্টের মতো হলে এখানে মি কেন হইলো না? কারণ এটা মি হচ্ছে না, কারণ মিটা অবশ্য অবজেক্টের জায়গায়, মি এর সাবজেক্টিভ প্রোনাউন হলো আই। তুমি প্রোনাউন সম্পর্কে যদি ভালো জানো তাহলে তুমি এটা ভালো বুঝতে পারবা। ঠিক আছে, আমরা তারপরে ইনশাল্লাহ সামনে আরও আলোচনা করব। তোমাকে ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ আরও ভালো করতে পারবা। আমরা পার্সনের পরিবর্তন শিখলাম, এরই মাধ্যমে আমরা বুঝতে পারলাম ফার্স্ট পার্সন হয় সাবজেক্টের মতো, সেকেন্ড পার্সন হয় অবজেক্টের মতো, থার্ড পার্সন নো চেঞ্জ। তাহলে আমরা তিনটা জিনিস শিখে ফেললাম, একটু খেয়াল করো, তিনটা জিনিস শিখলাম। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কনজাংশনের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, এবং এই দুটো পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে, আর পার্সন পরিবর্তন হয় পার্সনটা কোন পার্সনে আছে সেটার উপর নির্ভর করে। আমরা লাস্ট দুটো জিনিস শিখবো, রিপোর্টেড ভার্বের পরিবর্তন আর স্পেশাল ওয়ার্ডের পরিবর্তন। একটু আসো আমরা 4 নাম্বার পরিবর্তনটা আগে একটু দেখি। আমরা একটু 4 নাম্বার পরিবর্তনটা একটু খেয়াল করি। দেখো 4 নাম্বার পরিবর্তনটা একটু দেখো। 4 নাম্বার পরিবর্তন আমি একটু দ্রুত বলবো, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। দ্রুত বলবো না, মানে যতটুকু স্পিডে বললে তুমি বুঝবা ততটুকু স্পিডে বলবো। দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাচ্ছে, বলা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে বলা হচ্ছে কার পরিবর্তন? রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব কোনটা? শি সেইড ইট ইজ কোল্ড। এই যে ইট ইজ কোটেশনের ভেতরে যে ভার্বটা আছে, কোটেশনের ভেতরে যে ভার্বটা আছে সেটার পরিবর্তনকে আমরা রিপোর্টেড ভার্বের পরিবর্তন বলছি। বলা হচ্ছে রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, ইজটা ওয়াজ হয়ে গেছে। বলা হচ্ছে এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন আই এম প্লেয়িং, বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ওয়াজ প্লেয়িং। বলা হচ্ছে তুমি টেন্স জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে টেন্সের, এটা তুমি পড়ে নিবা বাসায়। টেন্সের গঠন ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম প্লেয়িং সেটা হয়ে গেছে ওয়াজ প্লেয়িং। কেন হইল? কারণ রিপোর্টেড ভার্বের নিয়ম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন দেখো এখানে হ্যাভ বিন প্লেয়িং আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হয়ে গেছে হ্যাড বিন প্লেয়িং। এখানে আছে এই হ্যাভ বিন, এখানে হয়ে গেছে হ্যাড বিন। এক কথায় ইজ থাকলে ওয়াজ, এম থাকলে ও ওয়াজ হচ্ছে এখানে। আবার দেখতে পাচ্ছি হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাচ্ছে, হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাচ্ছে। তুমি এভাবে মনে রাখতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। অর্থাৎ এই পরিবর্তনগুলো তোমাকে আমি দেখালাম প্রথমে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। এখন যেটা দেখবো আমরা পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে। আই টট V2-তে আছে ভাই, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হ্যাড টট। ভাই পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। ভাইয়া পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন ওয়াজ প্লেয়িং আছে, পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে হ্যাড বিন প্লেয়িং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট হ্যাড অলরেডি স্টার্টেড, মানে হ্যাড V3 পাস্ট পারফেক্ট আছে। তাহলে পাস্ট পারফেক্ট থাকলে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, পাস্ট পারফেক্ট থাকলে রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হবে না, হ্যাড অলরেডি স্টার্টেড। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হ্যাড অলরেডি বিন টিচিং, তাও কিন্তু নো চেঞ্জ, হ্যাড অলরেডি বিন টিচিং। তার মানে আমরা বুঝতে পারছি দুটো চেঞ্জে, দুটো টেন্সের কোনো পরিবর্তন নাই, দুটো টেন্সের কোনো চেঞ্জ নাই। একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মাথায় রাখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হবে ফিউচারও তো থাকে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা ফিউচারে থাকলে কি হয় ঘটনা। দেখো উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মাস্ট থাকলে, এই মাস্টের একটু ঝামেলা আছে, মাস্টটা আমরা একটু পরে বলতেছি, মাস্টটা একটু পরে বলতেছি, খেয়াল করো মাস্টটা একটু পরে বলতেছি। আগে দেখো উইল থাকলে উড হবে, যেমন দেখো উইল আছে এখানে উড হয়ে গেছে। ক্যান থাকলে কুড হবে, কুড হয়ে গেছে। দেখো কিন্তু একটা মনোযোগ দিয়ে খেয়াল করো উইল ক্যান মাস্ট এরপরে
উইল ক্যান মাস্ট বা মডালের পরে আজকে থেকে মনে রাখবা, মডালের পরে যে ভার্বের বেস ফর্ম থাকে এটা কখনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ। মানে এই V0টার কোনো চেঞ্জ হবে না, শুধু মডালের পরিবর্তনটা হচ্ছে। আবার অনেক সময় দেখবা টু প্লাস V0 অর্থাৎ ইনফিনিটিভ, এটারও কোনো পরিবর্তন হবে না, এই V0রও পরিবর্তন হবে না, নো চেঞ্জ। কোনো ভার্বের আগে টু থাকলে ন্যারেশনে কখনোই এটার পরিবর্তন হয় না, এবং কোনো ভার্বের আগে মডাল থাকলে ওই ভার্বটা বেস ফর্ম হিসেবে ধরে ওটারও পরিবর্তন হয় না। যেমন দেখো উইল প্লে, এই প্লেটা V0, এটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। দেখো ক্যান প্লে, প্লেটা কিন্তু V0 মডালে পড়া আছে, এটারও কোনো পরিবর্তন হয় নাই। এইবার আসো আমরা মাস্টের ব্যবহার শিখব। মাস্টের ব্যবহার শিখব, দেখো এটা দিয়ে আগে শুরু করি। মাস্ট দ্বারা যদি ভবিষ্যতের কাজের বাধ্যবাধকতা বোঝায়, এই ক্ষেত্রে তোমাকে উড হ্যাভ টু ব্যবহার করতে হবে। কখনো কখনো মাস্ট শব্দটি দেখলে তুমি বুঝবা যে ভবিষ্যতে এটা করতেই হবে, সেজন্য মাস্ট শব্দটি ব্যবহার করেছে। ভবিষ্যতে এটা না করে কোনো উপায় নাই, ভবিষ্যতে, এখন না, ভবিষ্যতে করতেই হবে, সেক্ষেত্রে তোমাকে উড হ্যাভ টু ব্যবহার করতে হবে মাস্টের জায়গায়। যেমন উই মাস্ট লিভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড, বলা হচ্ছে যদি রুম ভাড়া বৃদ্ধি পায় আমাদেরকে অবশ্যই এই বাড়িটি ত্যাগ করতে হবে। তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ বাধ্যবাধকতা বোঝালে সেক্ষেত্রে মাস্টটা কি হয়ে গেছে, উড হ্যাভ টু। কিন্তু ভাইয়া একটু খেয়াল করো, এই জায়গায় কখনো কখনো মাস্ট দ্বারা চিরন্তন সত্য বোঝায়। যেমন ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, তুমি তোমার মা বাবাকে অবশ্যই মান্য করতে হবে। এটা কি কখনো মিথ্যা হয়? কখনো তুমি এটা না মেনে করতে পারবা, কখনো চলতে পারবা না। তাহলে ইউ মাস্ট ফলো ট্রাফিক রুলস, তোমাকে অবশ্যই ট্রাফিক রুলস মানতে হবে, এটা চিরকালীন সত্য। মা বাবাকে সম্মান করতে হবে, চিরকালীন সত্য। সেক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হয় না। তার মানে মাস্ট থাকলে উড হ্যাভ টু হয় যদি ভবিষ্যতে বাধ্যবাধকতা বোঝায়, আর মাস্টটা যদি চিরন্তন সত্য বোঝায়, যেমন ইউ মাস্ট ওবে ল অ্যান্ড অর্ডার, তোমাকে অবশ্যই আইন কানুনগুলো মেনে চলতে হবে। তাইলে এই জায়গায় মাস্ট দ্বারা অবশ্যই করতে হবে, আজীবন করতে হবে, কারণ এটা ল। সেক্ষেত্রে মাস্ট থেকে গেছে। সেক্ষেত্রে তোমার মা বাবাকে সম্মান করা উচিত, সেটাও মাস্ট থাকবে, কিন্তু ভবিষ্যতে করতে হবে, সেক্ষেত্রে উড হ্যাভ টু। আর যদি সাধারণ অর্থে মাস্ট ব্যবহার হয় তাহলে হ্যাড টু বসে, যেটা তোমরা জানো। মাস্ট থাকলে হ্যাড টু হয় কখন, যেমন আই মাস্ট রাইট এ লেটার, আমাকে অবশ্যই চিঠি লিখতে হবে। তাহলে এটা বাধ্যবাধকতা না, কোনো কিছু না, বাস তোমাকে মাস্ট একটু জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে হ্যাড টু ব্যবহার হবে। সাধারণত এই 2 নাম্বারটার ব্যবহার খুবই কম, উঠে হ্যাভ টু। তোমাকে সাধারণত নর্মাল এই মাস্ট থাকলে হ্যাড টু অথবা অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে বোঝালে আমরা নো চেঞ্জ রাখবো। মেয়ের শ্যাল থাকলে উড হবে, এটা উড হবে, শুড না, উড দিবা সবসময়। শ্যাল থাকলে এই উড দিবা। যেমন মে আই ওপেন, এখানে বলছে শুড বা উড, আমি উডটা প্রেফার করি, ঠিক আছে। দেখো মে থাকলে মাইট দিবা। আর কিছু মডাল ভার্ব আছে যেগুলো থাকলে একদম চেঞ্জ করার দরকার নেই, যেমন কুড, উড, শুড, মাইট ও টু। আবার বলছি কুড, উড, শুড, মাইট ও টু, এগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই। আই মাইট গো, এখানে দেখো হি মাইট গো। হি কেন হয়েছে? পার্সনের পরিবর্তন, 3 নাম্বার পরিবর্তনটা। তাহলে আমরা এরই মাধ্যমে আমরা 4 নাম্বার যে রিপোর্টেড ভার্বের পরিবর্তন সেটা জানতে পারলাম। দ্য লাস্ট ওয়ান ইজ স্পেশাল ওয়ার্ড। স্পেশাল ওয়ার্ডটা কি? ন্যারেশনের ডিরেক্ট স্পিচে কিছু ওয়ার্ড থাকে, যেমন আমরা ইয়েস্টারডে পড়েছিলাম না, দ্য প্রিভিয়াস ডে লিখেছিলাম, কিছু স্পেশাল ওয়ার্ড থাকে যেগুলো থাকলে চেঞ্জ করে ইনডিরেক্টে আরেকটা লিখতে হয়। এটা তুমি জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখলে হবে, তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, এখানে কোনো রুলস দরকার নেই, জাস্ট মুখস্থ করে ফেলবা। ডিরেক্ট স্পিচে দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোস হবে, ফেয়ার থাকলে দেয়ার হবে, কাম থাকলে গো হবে, এগো বিফোর। এবার তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, তুমি আগে স্ক্রিনশটটা নিয়ে ফেলো, আমি সরে গেলাম, স্ক্রিনশটটা নিয়ে ফেলো, ঠিক আছে। আবার এই জায়গায় দ্য ডে আফটার টুমোরো, দ্য সেকেন্ড ডে ফলোয়িং, তারপর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এগুলি একটু স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে লাগবে। এগুলি একটু স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে লাগবে। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন কাজে লাগবে। আমরা আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে ল্যাটের ব্যবহার জানবো, অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কীভাবে আমরা কমপ্লিট করে সেগুলো জানবো। আস্তে আস্তে তুমি বেসিক ক্লাস থেকে আস্তে আস্তে আমরা আরও এক্সারসাইজ করলে তুমি ভালো করে বুঝতে পারবা।
তুমি এতটুকু পর্যন্ত যা করেছো অবশ্যই ভালো, তবে তোমাকে এটা যদি ফিনিশিংটা দিতে হয় আমাদের প্রত্যেকটি ক্লাস করতে হবে। আমাদের ন্যারেশনের আরও যে ক্লাসগুলো থাকবে তুমি অবশ্যই সেগুলো করবে। তোমরা জানো আমাদের অফলাইন এবং অনলাইনে আমাদের ব্যাচ আছে। অনলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করো আমাদের সাথে, পাশাপাশি অফলাইনে যুক্ত হলেও এই নাম্বারে যোগাযোগ করো। আমাদের অফলাইন ঠিকানা মতি টাওয়ারের পঞ্চম তলা চকবাজার চট্টগ্রাম। ওখানে আমাদের কথা জিজ্ঞেস করলে যে কেউ বলে দিবে মতি টাওয়ারের 5ম তলায় চকবাজার চট্টগ্রামে, অথবা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারো। আমাদের এইচএসসি, এসএসসি এবং অ্যাডমিশন প্রোগ্রাম আছে। ইনশাল্লাহ আসলে ভালো কিছু হবে, তোমাদেরকে নিয়ে আমরা তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছে দিব। ন্যারেশনে পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।